আশা করি সবাই বেশ ভালো আছেন। ফিরে এলাম আপনাদের বহুকাঙ্ক্ষিত স্কুল গেমের সিজন 3 নিয়ে। তো সিজন 2-তে আমরা দেখেছিলাম এবার কোনো টাকার প্রয়োজন নয়, বরং স্কুল গেম বন্ধ করার জন্য নিয়ম আবারও এই খেলায় অংশগ্রহণ করে। এবারে সেখানে আরো 455 জন প্লেয়ার ছিল, যাদের টাকার খুব প্রয়োজন ছিল। নিয়ম তখন তাদের সাথে এই খেলার ভয়াবহতা শেয়ার করল, কেউ বিশ্বাস করে আবার কেউ এটা বুঝে টাকার লোভের কাছে হেরে যায়। মজার ব্যাপার হলো এবার গেম লিডার ফ্রন্টম্যান নিজেও প্লেয়ার সেজে গেমে অংশগ্রহণ করে শুধুমাত্র গিহানকে চ্যালেঞ্জে হারানোর জন্য। তো পরপর 3 রাউন্ড খেলা হয় এবং এতে অধিকাংশ প্লেয়ারই মারা যায়। কিন্তু এরপরও গিহান যখন গেমটা বন্ধ করতে পারছিল না, তখন সে এবং তার বিশ্বস্ত কয়েকজন প্লেয়ার মিলে গার্ডদের সাথে যুদ্ধ করে। তবে এক পর্যায়ে গিহানরা ফ্রন্টম্যানের নির্মমতার কাছে হেরে গিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর এরপরে যা ঘটেছে সেটাই এখন আমরা সিজন 3-তে দেখতে পারবো। তবে শুরু করার আগে কাইন্ডলি সবাই ভিডিওটাতে একটা লাইক দিয়ে নিন। এপিসোডের শুরুতে দেখা যায় বিদ্রোহ করা সব প্লেয়ারদের মেরে ফেলা হচ্ছে। তখন শিওক নামের একজন প্লেয়ার গার্ড নোলকে রিকোয়েস্ট করে বলে, আমার মেয়ে অসুস্থ, আমাকে প্লিজ মারবেন না। কিন্তু এরপরও নোল তার পেটে গুলি করে, তবে গুলিটা এমন ভাবে করে যাতে সে মরে না যায়। এরপরে নোল তাকে চোখ বন্ধ করে রাখতে বলে যাতে মনে হয় সে মরে গিয়েছে। তো সবাইকে মারা হয়ে গেলে গার্ডরা কফিনে ভরে লাশগুলো সরিয়ে নিয়ে যায়। এর মধ্যে শিওকের কফিনে ক্রস চিহ্ন আঁকা হয়, কারণ তার লাশটাকে ওয়ার্করুমে নিয়ে গিয়ে তার অর্গানগুলো বের করে বাইরে পাচার করা হবে। এই কাজে আজ নোল হেল্প করায় মেইন যে গার্ড ছিল সে খুব সন্তুষ্ট হয়। নোল তার সাথে ওয়ার্করুমে গিয়ে তাদের কাজের প্রসেস দেখতে চাইলে গার্ডটা নোলকে সেখানে নিয়ে যেতে রাজি হয়। এদিকে দেখা যায় গার্ডেরা হলরুমে একটা কফিন নিয়ে যাচ্ছে। জু আতঙ্কিত হয়ে কফিন খুলে দেখে ভিতরে গিহান রয়েছে। লাকিলি গিহান তখনও বেঁচে ছিল। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে গিহান যখন জানতে পারে তার সব সঙ্গীরা মারা গিয়েছে, তখন সে প্রচন্ড হতাশ হয়ে যায়। এই সময় গার্ডেরা হলরুমে প্রবেশ করে এবং জানায় লাস্ট রাউন্ডে 35 জন প্লেয়ার এলিমিনেটেড হয়েছে, আর এই মুহূর্তে 60 জন প্লেয়ার টিকে আছে। তাই ওই এলিমিনেটেড প্লেয়ারদের টাকাগুলো ভল্টে জমা হয়ে যায়। এতে মোট প্রাইজ মানি দাঁড়ায় 39 বিলিয়নে, যা 60 জনের মধ্যে ভাগ করে দিলে এক একজনের ভাগে 660 মিলিয়ন করে পড়েছে। তো ফলাফল জানিয়ে গার্ডেরা বলে এবার তাদের গেমের পক্ষে বিপক্ষে ভোট নেওয়া হবে। এ সময় গিহান আপনজনদের হারানোর বেদনায় একটু ঝামেলা টামেলা করলে গার্ডেরা তাকে হ্যান্ডকেপ দিয়ে আটকে রাখে এবং তাকে ছাড়াই ভোট গ্রহণ শুরু করে। আর স্বাভাবিকভাবে আবারও গেমের পক্ষেই ভোট বেশি পড়ে। তাই গার্ডেরা গেম কন্টিনিউ রাখার ঘোষণা দিয়ে চলে যায়। অন্যদিকে গার্ড নোলকে তাদের ওয়ার্করুমে নিয়ে যায়, যেখানে তারা সার্জারির মাধ্যমে লাশের শরীর থেকে অর্গান বের করে নিত। নোল গিয়ে দেখতে পায় ডাক্তার সিওকের অর্গান বের করার প্রস্তুতি নিচ্ছে। তখন নোল আচমকা নিজের গান দিয়ে সেখানে থাকা সব গার্ডকে মেরে ফেলে। তবে সে ডাক্তারকে না মেরে নির্দেশ দেয় যেভাবেই হোক এই লোকটাকে বাঁচাতে হবে, আর এই লোকটা যদি মারা যায় তাহলে সে ডাক্তারকেও মেরে ফেলবে। আসলে নোল কেন এই লোকটার প্রতি এত মায়া দেখাচ্ছে সেটা হয়তো নিশ্চয়ই কোনো কাহিনী আছে। তো গুলি লেগে শিওকের অনেক রক্তক্ষরণ হয়েছিল, তাই নোল নিজের শরীর থেকে তাকে রক্ত ডোনেট করে এবং ডাক্তার সার্জারি করে তার গুলিটা বের করে দেয়। এদিকে ডিটেকটিভ জুনিয়রকে দেখা যায় সে এখনো স্কুইড গেমের প্লেসটা খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জুনিয়র ম্যাপ চেক করছিল, তখন চোল তার কাছে গিয়ে বলে তার সন্দেহ হচ্ছে ড্রোন অপারেটরকে হয়তো ক্যাপ্টেন পার্কি মেরে ফেলেছে। কিন্তু জুনিয়র তার কথা বিশ্বাস করে না, কারণ পার্ক তো অতীতে তার জীবন বাঁচিয়েছিল। অন্যদিকে দেখা যায় স্কুইড গেমের প্লেয়াররা ঘুমাচ্ছিল। সকাল হতেই সাইরেন বেজে ওঠে, অর্থাৎ সবাইকে নেক্সট গেমের জন্য প্লেগ্রাউন্ডে দেখা হচ্ছিল। দেই ঘুম ভেঙে দেখে গিহান তার দিকে এক নজরে তাকিয়ে আছে। আসলে গতদিন দেই ম্যাকসিম নিতে এসে আর ফেরত যায়নি বলেই গিহানরা গার্ডের কাছে পরাজিত হতে হয়েছিল। তাই গিহানের ধারণা দেই হয়তো তাদের সাথে বেইমানি করেছে, তার জন্যই এতগুলো মানুষকে মরতে হয়েছে। এই জন্য সে দেইয়ের উপর প্রচন্ড ক্ষেপেছিল। তো সাইরেন বাজার পরে সবাই প্লেগ্রাউন্ডে যাচ্ছিল। তখন যাবার পথে দেখা যায় গতকাল বিদ্রোহ করা প্লেয়ারদের অনেকের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে তাদের পরিণতি দেখে আর কেউ বিদ্রোহ করার সাহস না পায়। তো প্লেগ্রাউন্ডে গিয়ে সেখানে একটা বল মেশিন দেখা যায়, যেটার ভেতরে ব্লু এবং রেড কালারের বল রাখা আছে। মেশিনের চাবি ঘোরালে দুটো যে কোনো কালারের একটা বল বেরিয়ে আসছিল। প্লেয়াররা বল মেশিনের চাবি ঘুরিয়ে নিজের ভাগে যে বলটা পড়ে সেটা সংগ্রহ করে নেয়। সবার বল সংগ্রহ করা হয়ে গেলে মাস্ক ম্যানেজার গেমের রুলস গুলো জানিয়ে দেয়। এবারের গেমের নাম হলো হাইড অ্যান্ড সিক বা লুকোচুরি খেলা। এখানে বলের কালার অনুযায়ী সবাই রেড এবং ব্লু টিমে ভাগ হয়ে যাবে। প্রথমে ব্লু টিমকে লুকানোর সুযোগ দেওয়া হবে। তারা লুকিয়ে পড়ার পরে রেড টিমের কাজ হবে ব্লু টিমের প্লেয়ারকে খুঁজে বের করা। রেড টিমের কোনো প্লেয়ার যদি ব্লু টিমের কাউকে খুঁজে বের করে মেরে ফেলতে পারে তাহলে সে এই রাউন্ডে জিতে যাবে। কিন্তু যদি নির্ধারিত সময়ের ভিতরে রেড টিমের কেউ ব্লু টিমের কাউকে মারতে ব্যর্থ হয় তাহলে সে এলিমিনেটেড হয়ে যাবে। এছাড়া ব্লু টিমের প্লেয়ারদেরকে চাবিও দেওয়া হয়।
তারা চাইলে সেফ একটি খুঁজে প্লেগ্রাউন্ড থেকে বেরিয়ে যেতে পারবে, আর সেই ক্ষেত্রেও তারা জিতে যাবে। এটা শুনে রেড টিমের প্লেয়াররা খেপে যায়, কারণ ব্লু টিমের কাছে যেহেতু চাবি আছে, তাই তারা তো ইজিলি বেরিয়ে যাবে। এক্ষেত্রে তাদের অ্যাডভান্টেজ অনেক বেড়ে যাচ্ছে। অন্যদিকে খালি হাতে রেড টিমের প্লেয়াররা ওদের কিভাবে পরাস্ত করবে? ওরা তো আর যেচে এসে বলবে না যে আয় ভাই আমাকে মেরে ফেল। এই পরিস্থিতিতে তাদেরকে ঠান্ডা করতে মাস্ক ম্যানেজার একটা করে গিফট বক্স দেয়, যার ভেতরে ধারালো ছুরি রাখা ছিল। এই ধারালো ছুরি দিয়ে রেড টিমের প্লেয়াররা ব্লু টিমের প্লেয়ারদের মেরে ফেলতে পারবে। তবে এরপরও দুই টিমের প্লেয়ারদের মধ্যে অনেকেরই নিজেদের টিম নিয়ে অসন্তোষ দেখা যায়। দুই টিমের প্লেয়াররাই ভাবছিল অপর টিমের জন্য হয়তো গেমটা বেশি ইজি। তো এই নিয়ে দুই টিমের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তাই মাস্ক ম্যানেজার তাদের একটা চান্স দিয়ে বলে খেলা শুরুর আগে তারা চাইলে অপোজিশন টিমের কারোর সাথে নিজের টিম চেঞ্জ করে নিতে পারবে। তো টিম চেঞ্জ করার সুযোগ পেয়ে প্রথমে মিগি তার গার্লফ্রেন্ড জুনির সাথে টিম বদলে নিতে চায়, কারণ মিগি ব্লু টিম আর জুনি রেড টিমে ছিল। জুনির পক্ষে কোনো মানুষকে খুন করা সম্ভব না, তাই রাউন্ড শেষে জুনির এলিমিনেটেড হওয়ার চান্স অনেক বেশি। ফলে জুনির সাথে সাথে তার গর্ভের সন্তানকেও মরে যেতে হবে। এই জন্য মিগি তার সাথে টিম বদলে নিতে চাইছিল। তবে জুনি মিগির উপরে এখনো অনেক রেগেছিল, তাই সে মিগির কথা মানে না। তখন মিগি তাকে বলে, তাহলে খেলা শুরুর পরে আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো, তুমি আমাকে হত্যা করে এই রাউন্ডটা ক্লিয়ার করে নিও। আমার মৃত্যুর বিনিময়ে অন্তত তুমি এবং আমাদের বাচ্চা বেঁচে যাবে। কিন্তু জুনি এখানে কোনো কিছু না বলে তার সামনে থেকে সরে যায়। এদিকে ইয়ংশি ছিল ব্লু টিমে আর তার মা ছিল রেড টিমে। তার মা বৃদ্ধ হয়ে গিয়েছে, তার হাঁটুতেও ব্যথা, ফাইট করার মতো তার গায়ে কোনো শক্তিও নেই। তাই ইয়ংশি মায়ের সাথে নিজের টিম বদলে নিতে চায়। তখন তার মা তাকে বলে, ছোটবেলায় পাড়ার ছেলেপেলের হাতে মার খেয়ে তুই কান্নাকাটি করতি, জীবনে কখনো কারো গায়ে ফুলের টোকাও দিসনি তুই, তাহলে তুই কিভাবে এখন খুন করবি? উত্তরে ইয়ংশি বলে সে যেভাবেই হোক এই রাউন্ডটা ক্লিয়ার করে নেবে। এই বলে সে মায়ের সাথে নিজের টিম বদলে নেয়। অন্যদিকে দেই ছিল ব্লু টিমে। সে খেয়াল করে গিয়ান ছড়িয়ে তার দিকে একভাবে তাকিয়ে আছে। এটা দেখে সে খুবই ঘাবড়ে যায়। গিয়ানের তাকানোতেই বলে দিচ্ছিল সে প্রতিশোধ নিতে তৎপর হয়ে আছে। দেই আতঙ্কে তখন গিয়ানের কাছে গিয়ে বলে, আমার দিকে কি দেখছো? আমার কি পরিমণির মতো কোনো জিনিসপত্র আছে নাকি? এই বলে সে গিয়ানের উপরে মারমুখী হলে গার্ডেরা দ্রুত এসে তাকে সরিয়ে নিয়ে যায়। এরপরে তাদের খেলার জন্য রেডি হতে বলে। ব্লু টিমের প্লেয়াররা মেইন প্লেগ্রাউন্ডে ঢুকছিল, তখন জুনি তার গর্ভের সন্তানের কথা ভেবে ফাইনালি মিগির সাথে টিম চেঞ্জ করে নেয়। ব্লু টিমের সবাই প্লেগ্রাউন্ডে ঢোকার পরে তাদের লুকানোর জন্য 2 মিনিট সময় দেওয়া হয়। জুনির প্রেগন্যান্সি লাস্ট মান্থ চলছিল, তাই তার লুকাতে সমস্যা হচ্ছিল। এই জন্য জু এবং ইয়ংশির মা তাকে হেল্প করে। তো 2 মিনিট শেষে এবার রেড টিমের প্লেয়ারদেরকে 30 মিনিট সময় দেওয়া হয় ব্লু টিমের প্লেয়ারদেরকে খুঁজে বের করার জন্য। জিয়ান তখন ছুরি হাতে প্লেগ্রাউন্ডে ঢোকার সময় দেইকে উদ্দেশ্য করে বলে, ষান্ডার বাচ্চা, সব দোষ তোর, আমি তোকে ছাড়বো না। আর তোর কোনো কফিল বাপও তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তো সেকেন্ড এপিসোড শুরু হলে দেখা যায় রেড টিম খেলতে নামার সাথে সাথেই 30 মিনিটের কাউন্টডাউন শুরু হয়ে যায়। তারা সবাই ব্লু টিমের প্লেয়ারদের খুঁজতে চারিদিকে ছড়িয়ে পড়ে।